সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে দেখো তোমাদের একটু কষ্ট করতে হবে। আচ্ছা, আগে একদম ক্লিয়ারলি বলো, আমার ভয়েস অডিবল তো? কোনো সমস্যা নেই তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে। তোমাদের একটু আজকে কষ্ট করতে হবে, তার কারণ আমার পেন ট্যাবটা আমার সঙ্গে নেই। সো আমি একটু ডিকটেশন দেবো তোমাদের, তোমাদের আজকে লিখে নিতে হবে, ঠিক আছে? আমি কিছু লিখতে পারবো না। তো যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো তোমাদের একটু লিখে নিতে হবে, ঠিক আছে? দেখো, এটা আমরা আলোচনা করতে চলেছি কি, এই যে তোমাদের সামনে তো ফুড এসআই পরীক্ষা আছে, তো 2024 যদি দেখো, তাহলে আই উড সাজেস্ট ইউ নট টু গো ফর ফেব্রুয়ারিটা পড়ার দরকার নেই, যেহেতু 17-18 তারিখে 16-17 তারিখে পরীক্ষা মার্চে। তাহলে জানুয়ারি অবধি কমপ্লিট করে তোমরা মোটামুটি এবং আগের বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট আছে সেটাকে রিভাইজ করতে পারো, ঠিক আছে? তো দেখো, এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো প্রথম প্রশ্নটা দেখো কি হবে। কি হবে? স্যার, যুবনিধি স্কিম, যুবনিধি বাহ, প্রকল্প। খুব সুন্দর উত্তর দিয়েছে দেখো তোমাদের একজন বন্ধু। প্রশ্নটা হচ্ছে, অতি সম্প্রতি কর্ণাটক সরকার যারা ধরো বেকার, বেকার শব্দটা খুবই আর কি যন্ত্রণাদায়ক, তোমরা জানো তো। বেকারদের জন্য, যারা স্নাতক এবং বিপ্লবী সরি ডিপ্লোমাধারী, তাদের জন্য একটা আর কি বলতে পারো ভর্তুকি স্কিম আর কি সহায়তা করে, ওই আর্থিক সহায়তা মানে ভর্তুকি স্কিম আর কি বলতে পারো, সাবসিডি স্কিম একটা সরকার, কর্ণাটক সরকার শুরু করেছে। তো তার নাম হচ্ছে কি যুব নিধি প্রকল্প, ঠিক আছে? অর্থাৎ যারা ধরো বেকার এবং যাদের ধরো যোগ্য ডিপ্লোমা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তারা স্নাতক বা স্নাতকোত্তর, তাদের যোগ্যতার উপর ভিত্তি করে, অর্থাৎ তাদের যে ডিপ্লোমা বা তার ডিগ্রি আছে সেটার উপর ভিত্তি করে মাসিক প্রায় 1500 থেকে 3000 টাকা অবধি তাদের মান্থলি দেওয়া হবে, ঠিক আছে? 1500 থেকে 3000 টাকা অবধি তাদের এটা কি করা হবে, মান্থলি দেওয়া হবে। এই যে প্রকল্প, এটার নাম হচ্ছে যুব নিধি প্রকল্প। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো মাথায় রাখবে। তাহলে যুব নিধি প্রকল্প কোন আর কি সরকারের এটি উদ্যোগ? এটা হচ্ছে তোমার কর্ণাটক গভর্নমেন্ট। আচ্ছা, কর্ণাটকের সিএম এর নাম? সিদ্ধারামাইয়া জি। সিদ্ধারামাইয়া। ভেরি নাইস অ্যান্সার, ভেরি গুড। চলো নেক্সট। দেখো, 2024 সালের ডিরেক্টর জেনারেল এবং পুলিশ ইন্সপেক্টর জেনারেলদের সর্বভারতীয় সম্মেলন কোন আর কি রাজ্যে বা কোন শহরে অনুষ্ঠিত হবে? মানে সবকটা যে স্টেট আছে সেখানকার যারা আর কি ডিজি, ডিরেক্টর জেনারেল যারা রয়েছে, পুলিশের সর্বোচ্চ স্তরে যারা রয়েছে, তাদের নিয়ে একটা বলতে পারো একটা সর্বভারতীয় সম্মেলন, যার উদ্দেশ্য হচ্ছে কি সর্বভারতীয় স্তরে একটা রাজ্যগুলোর মধ্যে যে পুলিশি ব্যবস্থা আছে তাদের মধ্যে একটা সমন্বয় তৈরি করা। তো এটা কোথায় হয়েছে, কি হবে উত্তর, জানা আছে কারণ? স্যার, মুম্বাই। না বাবু, আর কেউ চেষ্টা করবে? দ্য অ্যান্সার ইজ জয়পুর। ওয়ার ইট ইজ জয়পুর, ঠিক আছে? সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জয়পুর। তো জয়পুরকে আমরা জানি পিঙ্ক সিটি বলি ডেফিনেটলি। তাহলে আমাকে তোমরা জানো জয়পুর ইজ ইন রাজস্থান। রাজস্থানের সিএম কে? নতুন সিএম হচ্ছে ভজনলাল শর্মা। হ্যাঁ, আমি একটু লেখার চেষ্টা করছি। ভজনলাল শর্মা। ভজন, ডিকটেশনের উপরই জোর দেবে। ভজন, ভজন লাল শর্মা, ঠিক আছে? ভজন লাল শর্মা, তিনি হচ্ছে সিএম, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, পরিবর্তিত হয়েছে, ঠিক আছে? ভজনলাল শর্মা ইজ দ্য সিএম অফ রাজস্থান। ভেরি গুড। এটা কিন্তু ভালো প্রশ্ন, যে কটা প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, এটা 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 একটা আন্তর্জাতিক আর কি বিষয়। অতি সম্প্রতি কোন দেশ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে এবং এই নিয়ে আন্তর্জাতিক বিচার আর কি যেটা রয়েছে আদালত, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেখানে মামলা করে দিয়েছে? কি হবে?
অতি সম্প্রতি কোন আর কি দেশের সরকার এটি করেছে? কি হবে উত্তর? উত্তরটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা। ঠিক আছে, আন্তর্জাতিক বিচার আদালতে কি করেছে? ইসরায়েলের বিরুদ্ধে তারা গণহত্যার অভিযোগে তারা কি করেছে? মামলা দায়ের করেছে। ঠিক আছে, আন্তর্জাতিক বিচার যেটা রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? এর সদর দপ্তর নেদারল্যান্ডের হেগে। হেগ, তাই তো? নেদারল্যান্ডের হেগে অবস্থিত। নেদারল্যান্ডের হেগ, হেগ হেগ এখানে হেগে অবস্থিত, নেদারল্যান্ডের হেগে অবস্থিত। আচ্ছা, আন্তর্জাতিক যে বিচারালয়টা রয়েছে এর যে জাজেসদের সংখ্যা কত? 15 জন। 15 জন, এবং তাদের সময়কাল কত? সর্বাধিক 9 বছর, তাই তো? 9 বছর। হ্যাঁ, 9 বছর। আন্তর্জাতিক বিচারালয় যেটা রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, সেখানে 15 জন সর্বাধিক জাজেস অ্যাপয়েন্টেড হতে পারে, এবং তাদের সর্বাধিক বয়সের মানে তাদের সর্বাধিক টেনিওরশিপ যেটা হচ্ছে হতে পারে সেটা হচ্ছে 9 বছর। আচ্ছা, আমাকে জানাও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের নাম কি? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ কিছুদিন আগে কিন্তু এটা খবরের শিরোনামে এসেছে। প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীর সাথে আর কি খুব একটা বলতে পারো একটা স্নেহময় একটা কালচারাল বিনিময় তিনি করেছিলেন, যার ফলে তিনি খবরের স্যার রামাফোসা না রামাপোসা কি একটা রামাফোসা, নাম? ভেরি গুড, সিরিল রামাফোসা, সিরিল রামাফোসা, সিরিল রামাফোসা, নামটা মাথায় রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু। রামাফোসা, ওকে, রামাফোসা। নেক্সট, কোন রাজ্যের আর কি উপজাতি হচ্ছে সেলিগা বা সোলিগা, যারা কর্ণাটক। কর্ণাটক, তাই তো? কোন রাজ্যের আর কি সেলিগা উপজাতি, তারা ওই তাদের পেশাই হচ্ছে মধু সংরক্ষণ, এবং এর জন্যই তারা পরিচিত। উত্তরটা কি হবে? তোমাদের একজন বন্ধু দিয়ে দিচ্ছে, অ্যান্সার ইজ কর্ণাটক, তাই তো? সেলিগা। আচ্ছা, পশ্চিমবঙ্গ নিয়ে আমি তোমাদের এটা বলছিলাম, পশ্চিমবঙ্গে অতি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে কোন মধু? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে জিওগ্রাফিক্যাল যে ইন্ডিকেশন তার সংখ্যাটা হচ্ছে 27। টোটাল 27টা আইটেম এখনো অব্দি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেয়েছে ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তার মধ্যে অতি সম্প্রতি কোন মধুকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? স্যার সুন্দরবনের মধু। সুন্দরবনের কোন মধু বাবা? মৌবনি। হ্যাঁ, মৌবনি। ঠিক আছে, মৌবনি মধু। মাথা রাখবে, সুন্দরবনের মৌবনি মধু কিন্তু অতি সম্প্রতি কি পেয়েছে? জিআই ট্যাগ পেয়েছে। এবং কোন সম্প্রদায় এই মধু কি সংরক্ষণ করে বা কালেক্ট করে? কি হবে? মৌলি, মৌলি। ঠিক আছে, এটা পরীক্ষায় দেয় বা দিতে পারে, মৌলি। তাহলে ওয়েস্ট বেঙ্গলের আর কি কোন মধুকে অতি সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হচ্ছে? মৌবনি, এবং এই মধু সংগ্রহকারী আর কি সম্প্রদায়ের নাম হচ্ছে মৌলি সম্প্রদায়। ঠিক আছে, আর এই মুহূর্তে টোটাল 27টা জিআই ট্যাগ আর কি সম্পূর্ণ দ্রব্য পশ্চিমবঙ্গে রয়েছে, আর এখানে সেলিগাটা হচ্ছে কর্ণাটক। ওকে, নেক্সট। স্যার উপরে তিনটে একটু দেখাবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবো একটু। হ্যাঁ, শিওর। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালত মানে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। আর ঠিক আছে, হ্যাঁ, হয়ে গেছে। এক দু নাম্বারও হয়ে গেছে, এক নাম্বারটা একটু দেখি। যুবনিধি প্রকল্প, কর্ণাটক সরকার। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, চল নেক্সট। ঠিক আছে, এশিয়ান মানে এশিয়ার আর কি শান্তি প্রতিষ্ঠার জন্য এশিয়ান বুদ্ধিস্ট কাউন্সিল, এশিয়ান বুদ্ধিস্ট কাউন্সিল এর 12তম আর কি জেনারেল আর কি যে কনফারেন্স, এটা কোথায় সম্পাদিত হয়েছে? 12th জেনারেল অ্যাসেম্বলি অফ এশিয়ান বুদ্ধিস্ট কনফারেন্স, এটা অতি সম্প্রতি সম্পাদিত হচ্ছে নতুন দিল্লি বা নয়াদিল্লি। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু দিল্লিতে হয়েছে। এশিয়ান, আবার বলছি ইংলিশ টার্মটাও জেনে রাখবে, 12th জেনারেল অ্যাসেম্বলি অফ এশিয়ান বুদ্ধিস্ট কনফারেন্স। ঠিক আছে, এশিয়ান
বুদ্ধিস্ট কনফারেন্স ফর পিস, শান্তির জন্য। ঠিক আছে, এটা কোথায় হয়েছে? নয়াদিল্লি। নেক্সট, অতি সম্প্রতি কি হয়েছে, ভারতবর্ষ কোন দেশের সাথে আর কি ওই নিউক্লিয়ার যে নিরস্ত্রীকরণ আর কি যে চুক্তি আছে তার মাধ্যমে কি করা হয়েছে, একে অপরের সাথে তালিকা বিনিময় করেছে। অর্থাৎ নিউক্লিয়ার যে ওয়েপন্স এর যে তোমার সামগ্রীগুলো রয়েছে তার আর কি কি পার্টস আর কি কোন দেশের কাছে কতটা রয়েছে সেই সম্পর্কিত কি করেছে তারা একে অপরের সাথে তালিকা বিনিময় করেছে। তারপর বলেছে পারমাণবিক মানে স্থাপনা এবং সুবিধার বিরুদ্ধে, অর্থাৎ পারমাণবিক বলতে পারো নিরস্ত্রীকরণ যেটাকে বলে, এর বিরুদ্ধে আর কি চুক্তির অধীনে কোন দেশ সম্প্রতি ভারতের সাথে আর কি পারমাণবিক আর কি যে নিউক্লিয়ার যে পার্টস গুলো থাকে সেই সম্পর্কিত আর কি লিস্ট বিনিময় করেছে। উত্তরটা হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, পাকিস্তান করেছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে এটা হয়েছে। বোঝা গেল? এটা কিন্তু ইম্পর্টেন্ট, শান্তি চুক্তি আর ঠিক আছে। আচ্ছা, আমাকে বলো পাকিস্তানের এই মুহূর্তে পিএম কে? কারেন্ট প্রাইম মিনিস্টার কি হবে? শাহবাজ শরীফ। কে? শাহবাজ শরীফ। Okay, Shahbaz Sharif is the current PM of Pakistan for a temporary basis. ঠিক আছে, কোয়ালিশন গভর্নমেন্টের মাধ্যমে টেম্পোরারি বেসিসের জন্য শাহবাজ শরীফকে কি করা হয়েছে? প্রাইম মিনিস্টার করা হয়েছে। ঠিক আছে, মাথা রাখবে। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, ন্যাশনাল স্টার্টআপ ডে কবে সেলিব্রেট করা হয়? যারা ফ্রেশ এন্টারপ্রেনিউর আর কি রয়েছে, মানে এটাকে তুমি ওই এন্টারপ্রেনিউরশিপ ডে হিসেবে বলতে পারো, ভারতবর্ষে কবে এটি সেলিব্রেট করা হয়? স্যার 16ই জানুয়ারি হবে তো স্যার? কি হবে? 10ই জানুয়ারি। বলছে 16ই জানুয়ারি। বলো। 16ই জানুয়ারি। হ্যাঁ, এখানে তোমার অ্যাকচুয়ালি এটা ভুলবশত এটা ফেব্রুয়ারি হয়ে গেছে, তাই তো? তাহলে এখানে তোমরা ভেরি গুড, এটাকে তোমরা কারেকশন করে নেবে। আর অপশন নেই, এটাই রয়েছে। তাহলে 16ই জানুয়ারি ন্যাশনাল স্টার্টআপ ডে, 16ই জানুয়ারি। নেক্সট দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে, একটা নতুন নোটিফিকেশন জারি করেছে যার মাধ্যমে বলছে যে কোচিং ইনস্টিটিউট গুলোতে ছাত্রছাত্রীদের আর কি ভর্তি হওয়ার ন্যূনতম বয়স তারা সেট করে দিয়েছে। সেটি কত? মানে তার আগে কি করা যাবে না, ছাত্রছাত্রীদের কোচিং ইনস্টিটিউটে ভর্তি করা যাবে না। স্যার 16 বছর। ইট ইজ 16 ইয়ার্স। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মাথা রাখবে, এটা কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে, তার সাথে আরেকটা নির্দেশিকা জারি করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। দেখবে অনেক সময় ওই প্লেসমেন্টের যে তোমার নোটিফিকেশন গুলো দেওয়া হয়, দেখবে এখানে লেখা আছে এখানে চাকরি করছে, তাহলে বলছে তুমি যখন অ্যাডভার্টাইজমেন্ট করছো তখন এক্স্যাক্টলি কোন দপ্তরে কে কাজ করছে, যে চাকরি পরীক্ষা দেখো না অনেক সময় আর কি ভুয়ো আর কি তোমাকে যে তথ্য দেওয়া সরবরাহ করা হয় এই ডিপার্টমেন্টে কর্মরত। বলছে যদি কেউ এরকম চাকরির অ্যাডভার্টাইজমেন্ট করে তাহলে কোন দপ্তরে কি পদে কর্মরত সেটাকে একদম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু নোটিফিকেশন জারি করা আছে। এই দুটো কিন্তু এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারো আর কি পদক্ষেপ, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে করা হয়েছে। কোচিং সেন্টার গুলোতে আর কি ফুললি অ্যাডমিশন করার জন্য ন্যূনতম বয়স 16 বছর নির্ধারণ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তার নিচে করা যাবে না। নেক্সট, আশা করি এটা সবার উত্তর তোমরা পাবে। টি20 আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি ম্যাচ খেলার আর কি রেকর্ড স্থাপন করলেন কোন আর কি ক্রিকেটার? রোহিত শর্মা। Absolutely right. That is Rohit Sharma. He has set a record for playing maximum number of T20 matches. Okay, and it is a proudful moment for us. He is belonging to India. Okay. Let's move on. Nitish Kumar. Once again, he is in news. স্যার 9 বার। Yes, he has taken the oath as the Chief Minister of Bihar for record 9 times. তাই তো 9 বারের জন্য
এটা রেকর্ড, কিন্তু এর আগে কোনো মুখ্যমন্ত্রী এতবারের জন্য বার বলছে কি কতবার টার্ম টার্ম হিসাবে দেখতে গেলে তার রেকর্ড এটা অবশ্যই। ঠিক আছে, সবচেয়ে বেশিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন কে? নীতিশ কুমারজি। তার দলের নাম কি? জনতা দল ইউনাইটেড। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, জনতা দল ইউনাইটেড ইজ দ্য নেম অফ দ্য পার্টি অফ নীতিশ কুমার। জনতা দল ইউনাইটেড। ঠিক আছে, তিনি নবমবারের জন্য এটা রেকর্ড টার্ম বলে। আর যদি বলে সবচেয়ে বেশি দিন চিফ মিনিস্টার কে ছিলেন, তাহলে সেক্ষেত্রে উত্তর কি হবে? ম্যাক্সিমাম ডেইজ। সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে থাকার রেকর্ড কোন ব্যক্তির অধীনে রয়েছে? কি হবে? পাবন কুমার চামলিং, সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মনে থাকবে? পাবন হ্যাঁ কুমার, স্যার। একদম পাবন কুমার চামলিং। ডিকটেশন যেটা বলছি সেটাকে একটু ফলো করবে। ঠিক আছে, চামলিং, পাবন কুমার চামলিং, দ্য এক্স চিফ মিনিস্টার অফ সিকিম। তার কি রয়েছে? ম্যাক্সিমাম দিন আর কি, সবচেয়ে বেশি দিন সিএম পদে আর কি থাকার তার রেকর্ড রয়েছে। ওকে, এবং মজার বিষয় হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে কে? ওড়িশার আর কি চিফ মিনিস্টার নবীন পটনায়ক জি। এবং পাবন কুমার চামলিং যদি দেখো, হি হ্যাজ রিমেইন টু দ্য পোস্ট ফর লং 24 ইয়ার্স। 24 ইয়ার্স সামথিং এর মতো রয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে নীতিশ, সরি, আমাদের যে সিএম রয়েছে তোমার নবীন পট্টনায়ক। নবীন পটনায়ক জি, তিনি কিন্তু অলমোস্ট মানে এটা অলমোস্ট 23 বছর 7 মাসের মতো তার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আগামী দিনে আর হয়তো 6-7 মাস যদি তিনি তার পদে আসীন থাকেন, তাহলে কিন্তু এই রেকর্ডটা অবশ্যই নবীন পটনায়ক জির হাতে চলে যাবে। এবং তৃতীয় স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। তো এটা হয়তো এই রেকর্ডটা আমরা 5-6 মাস পরে হয়তো নবীন পটনায়ক জিকে পড়তে পারি আমরা। যাই হোক, তো আপাতত এই রেকর্ডটা কার হাতে রয়েছে? পাবন কুমার চামলিং জির হাতে রয়েছে। তিনি সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন কে? কে হবে? DY চন্দ্রচূড়। হু ইজ দ্য নিউ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? DY চন্দ্রচূড়। বাবা, ডিওয়াই চন্দ্রচূড় তিনি তো ছিলেন, সঞ্জয় তাহলে এটা সিনহা। আলোচনা হবে কেন? ইজ নো লঙ্গার, ইট ইজ প্রসন্ন বি ভারালে। ঠিক আছে, প্রসন্ন বি ভারালে ইজ দ্য নিউ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। মাথায় থাকবে? প্রসন্ন প্রসন্ন বি ভারালে ইজ দ্য নিউ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। বোঝা গেল? ক্লিয়ার? সুপ্রিম কোর্ট অফ কলকাতা, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? নট গেটিং দ্য অ্যান্সার। সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? 24শে জানুয়ারি 1950। 1950। হ্যাঁ, হ্যাঁ। 24শে জানুয়ারি 1950 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। আর সুপ্রিম কোর্টের প্রথম অধিবেশন বসেছিল 28শে জানুয়ারি 1950। দুটোই কিন্তু প্রশ্ন দেয়, মাথায় রাখবে। সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিক, ভারতের যে সর্বোচ্চ আদালত রয়েছে সুপ্রিম কোর্ট, সেটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে। আর প্রথম এর অধিবেশন বসেছিল 28শে জানুয়ারি 1950। ফার্স্ট অধিবেশন, ফার্স্ট সেশন। চলো, রুস্ম অরেঞ্জ ফেস্টিভ্যাল, ঠিক আছে, কোন রাজ্যে 2024 সালে রুস্ম অরেঞ্জ ফেস্টিভ্যাল সম্পাদিত হলো বা অনুষ্ঠিত হলো? কি হবে? নাগাল্যান্ড। ইয়েস, মোস্ট অফ দ্য স্টুডেন্ট আর গেট কনফিউজ। অরেঞ্জ দেখেছে, তাহলে অরেঞ্জ সিটি যেহেতু নাগপুরকে বলা হয়, এখানে কিন্তু অনেকেই এটা মহারাষ্ট্র করে উইদাউট নোয়িং দ্য প্রপার অ্যান্সার তারা কিন্তু মহারাষ্ট্র করে চলে আসবে। বি কেয়ারফুল দিস টাইম, দ্য অ্যান্সার ইজ নাগাল্যান্ড।
ঠিক আছে। নাগাল্যান্ডে কি হয়, রুসমো অরেঞ্জ ফেস্টিভ্যাল গত আর কি 4 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে, এবছরে অনুষ্ঠিত হয়েছে। নাগাল্যান্ডের ক্যাপিটালের নাম কি? কোহিমা। কোহিমা। ভেরি গুড। কোহিমা ইজ দ্য ক্যাপিটাল অফ নাগাল্যান্ড। ওকে, নেক্সট। খুব ইম্পর্টেন্ট, ন্যাম। জোট নিরপেক্ষ যে আন্দোলন, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, পড়েছো নিশ্চয়ই ইতিহাসে। এর আগে আমিও তোমাদের গতকালের ক্লাসেই মনে হয় এগুলো পড়িয়েছিলাম, ন্যাপ সম্পর্কিত, তাই তো? ন্যাপ মনে আছে? ন্যাপ প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। ন্যাপ 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? বেলগ্রেড। বেলগ্রেডে। বেলগ্রেড নামক যে জায়গা রয়েছে সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল যুগোস্লোভিয়া তখন বলা হতো। যুগোস্লোভিয়া ক্যাপিটাল ছিল বেলগ্রেড। সেখানে 1961 সালে এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট আর কি গঠিত হয়েছিল। উদ্দেশ্য কি ছিল? যে জোট নিরপেক্ষ একটা শক্তি, আমি বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে 1950-এর দশকে কি হয়, পুরো বিশ্ব দুটো শক্তিধর আর কি দেশের নেতৃত্বে পরিচালিত হতে থাকে। একদিকে ছিল ইউএসএসআর আর অন্যদিকে ইউএসএ। এবং সেই সময় আর কি কি হয়, এই দুটো দেশের মধ্যে তারা কখনোই সরাসরি প্রত্যক্ষ লড়াইয়ে তারা অবতীর্ণ হয়নি, কিন্তু একে অপরের মধ্যে সাম্রাজ্যবাদী আর কি প্রতিযোগিতা তাদের মধ্যে চলছিল। তো সুতরাং ভারতকে উভয় পক্ষ থেকে আহ্বান জানানো হয়, কিন্তু ভারতের সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তিনি কিন্তু এই উভয়ের পক্ষেরই যে আর কি আহ্বান, সেটাকে আর কি রিজেকশন করা হয়, সেটাকে বর্জন করা হয়। এবং আমরা কি করি, ধর্ম নিরপেক্ষ জোট নিরপেক্ষ একটা আন্দোলন আমরা করেছিলাম, ন্যাম। এবং অপেক্ষিত দুর্বল যে দেশগুলো, যেমন ধরো ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ঠিক আছে, ইজিপ্ট এবং এই যুগোস্লোভিয়া, এই টাইপের যে ছোট ছোট দেশগুলো আছে, এগুলোকে নিয়ে আমরা কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তুলেছে। তো এই জোট নিরপেক্ষ আন্দোলন, এটা সূত্রপাত হচ্ছিল 1961 সালে। এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বেলগ্রেড। এবং এর কিন্তু প্রাণ পুরুষ ছিল কিন্তু ভারতবর্ষ। যাই হোক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই ন্যাপটা কিন্তু এর সদস্য সংখ্যা হচ্ছে 130টা দেশ। 130 countries are associated with NAP। এবং অতি সম্প্রতি এর 19তম কি হলো, শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো, দ্যাট ইজ কাম্পালা। এখানে অপশনস গুলো একটু এদিক ওদিক হয়ে গেছে। কাম্পালা কি হলো বুঝছো? এটা হবে। কাম্পালা কোথায়? কার রাজধানী কাম্পালা? স্যার উগান্ডায় তো, দক্ষিণ পূর্ব আফ্রিকা। ভেরি নাইস অ্যান্সার। উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা, ঠিক আছে। উগান্ডা 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 রাজধানী হচ্ছে কাম্পালা। সেখানে এই তোমার ন্যাপ আর কি এটা অনুষ্ঠিত, ঠিক আছে। নেক্সট, রোড সেফটি ফোর্স টু অ্যাভয়েড দ্য অ্যাক্সিডেন্ট ইন রোডস, ঠিক আছে। পাঞ্জাব। হ্যাঁ, এই যে মানে আমাদের দেশে সবচেয়ে বেশি কিন্তু মারা যায় কিন্তু কি প্রত্যেক বছর তোমার রোড অ্যাক্সিডেন্টে। এবং পৃথিবীতে প্রথম স্থান রোড অ্যাক্সিডেন্টে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এটা খুবই দুঃখজনক এবং খুবই নক্কারজনক ঘটনা। যাই হোক, মানে এটা প্রমাণ করে যে আমরা মানে রাস্তায় কতটা কি অসুরক্ষিত এবং তার সাথে সাথে কতটা কেয়ারলেস। যাই হোক, তো রোড সেফটি ফোর্স আর কি একটা আলাদা করে ফোর্স আর কি তৈরি করা হচ্ছে, যাদের কাজই হচ্ছে এই যারা ওই অনিয়ন্ত্রিত আর কি যানবাহন পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আলাদা করে, ঠিক আছে। স্পেশাল আর কি সিকিউরিটি ফোর্স বলতে পারে, এটা তৈরি করা হয়েছে। কোন সরকার উদ্যোগ নিয়েছে? পাঞ্জাব। এটা একটা কিন্তু খুব মানে কঠোর ভাবে দমন করে। এমনিতে তো মোটর ভেহিকলস অ্যাক্ট রয়েছে, বিভিন্ন আইন রয়েছে, তার সত্ত্বেও এই ঘটনাগুলো ঘটে। তো সুতরাং এগুলোকে আরো কড়া হাতে দমন করার জন্য কিন্তু এই রোড সেফটি ফোর্স চালু করা হয়েছে। তো আমাকে তোমরা জানো পাঞ্জাবের সিএম এর নাম কি? শ্রী ভগবন্ত ভগবন্ত মান, তাই তো? ভগবন্ত মান। হ্যাঁ, ভগবন্ত মান is the CM of Punjab। চলো, অতি সম্প্রতি কোন ক্রিকেটারকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হবে? স্যার সামি।
হ্যাঁ, মোহাম্মদ সামি, তাই তো। অতি সম্প্রতি মোহাম্মদ সামিকে কি করা হয়েছে অর্জুন পুরস্কারে। অর্জুন পুরস্কার তো অনেকেই দেওয়া হয়েছে। মূলত আগের দিনও আমি তোমাদের বলছিলাম যে যারা আর কি বেশি আর কি ধরো খবরের শিরোনামে থেকে যেসব ব্যক্তিরা থাকে তাদের আর কি একটু খেয়াল রাখবে যে তারা কোন পুরস্কার গুলো পাচ্ছে, তারা ওগুলোই বারবার দেয়। এমনিতে অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছিল এটা আমি আলোচনা করেছিলাম, এটা সঠিক উত্তর চাইবো কিন্তু। অর্জুনা অ্যাওয়ার্ড কবে থেকে, অর্জুনা অ্যাওয়ার্ড কাদের দেওয়া হয়? স্যার 1961। হ্যাঁ, এটা এতক্ষণ লাগছে কেন উত্তর দিতে? এগুলো তো মানে সবসময় তৈরি থাকতে হবে। অর্জুনা অ্যাওয়ার্ড 1961 কাদের দেওয়া হয়? যারা জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব ক্রীড়া ব্যক্তিরা ভারতের নাম উজ্জ্বল করে। আর এর এর কি বলতে পারে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কবে থেকে শুরু হয়? নাইনটিন এইটটি ফাইভ, ছেড়ে দাও। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় 1985। এটা কাদের দেওয়া হয়? যারা ওই কোচ, যারা ঠিক আছে প্রশিক্ষক স্যার আর কি, যারা প্রশিক্ষকদের। আর কি প্রশিক্ষক যারা, তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। ঠিক আছে, এই দুটোরই কিন্তু সাল খুব দেয়, দেখে রাখবে। ওকে, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দিলে 1985, আর অর্জুনা অ্যাওয়ার্ড দিলে তোমার 1961। নেক্সট, মাই স্কুল মাই প্রাইড, এই আর কি প্রচার করা শুরু করেছে কোন রাজ্য? শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য এবং আর কি সোজা কথা মানে গভর্নমেন্ট যে স্কুলগুলো আছে সেগুলোকে আরো উন্নততর করার জন্য, মানে আমাদের মধ্যে একটা প্রবণতা দেখা দিয়েছে যে আমরা সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলের দিকে বেশি যাওয়ার প্রবণতা। তো সেখানে শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরার জন্য রাজ্য সরকারের তরফ থেকে মাই স্কুল মাই প্রাইড হিমাচল প্রদেশ। শুরু হয়েছে। দ্যাট ইজ, এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ। এটা বাকি রাজ্যগুলোকেও দেখবে আগামী দিনে এইখান থেকে শিক্ষা নেবে। ঠিক আছে, এটা শুরু করেছে কে? হিমাচল প্রদেশ, দ্য গভর্নমেন্ট অফ হিমাচল প্রদেশ। ঠিক আছে, ক্লিয়ার? হিমাচল প্রদেশের সিএম সুখু, সুখবিন্দর সিং সুখু, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, সুখবিন্দর, সুখবিন্দর সিং সুখু। সিএম সুখবিন্দর সিং সুখু। নেক্সট, বিসিসিআই অতি সম্প্রতি কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিল? অতি সম্প্রতি কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিল? রবি শাস্ত্রী আর একজন ফারুক ইঞ্জিনিয়ার নাকি দুজনকে স্যার। হ্যাঁ বলো। স্যার রবি শাস্ত্রী এন্ড ফারুক ইঞ্জিনিয়ার দুজনকে। ফারুক ইঞ্জিনিয়ার দুজনকেই দিয়েছে। এখানে প্রশ্নটা রবি শাস্ত্রীজিকে নিয়ে, তো দুজনকে দেওয়া হয়েছে। এটা খুব ভালো কথা বলেছে। এটা ফারুকশিয়ারও অপশন থাকতে পারতো। তো দুজনকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এই বছর দেওয়া হয়েছে, রবি শাস্ত্রীজি অ্যান্ড ফারুকশিয়ার। ঠিক আছে, নেক্সট, প্রথম সাবমেরিন পর্যটন, এটা আমরা আলোচনা করেছিলাম এর আগে, শুরু হয়েছে কোথায়? গুজরাট। বলো। গুজরাট। গুজরাট, তাই তো, গুজরাট। ওই দ্বারকা, দ্বারকাতে কি হয়েছে, দ্বারকা আর কি শ্রীকৃষ্ণের জন্মস্থান ছিল। তো সেখানে আর কি সাবমেরিন পর্যটন আর কি উৎসব, সেখানে এক প্রকার বলতে পারো এটা ইনিশিয়েটিভ, উৎসব, একটা ফেস্টিভ্যালের মতো করা হচ্ছে। দ্য ইনিশিয়েটিভ ইজ টেকেন বাই দ্য গভর্নমেন্ট অফ গুজরাট। গুজরাটের সিএম এর নাম? স্যার ভূপেন্দ্র ভাই প্যাটেল। ভূপেন্দ্র ভাই প্যাটেল, ভেরি গুড, ভূপেন্দ্র ভাই প্যাটেল। চলো, ভূপেন্দ্র ভাই প্যাটেল। নেক্সট, ডক্টর এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয়, কোন ফিল্ডে?
কৃষি। স্বাভাবিক ব্যাপার। ডক্টর এম এস স্বামীনাথন তাই কি বলা হয়, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়, তাই তো? সবুজ বিপ্লব হ্যাঁ। সম্প্রদায়টি হয়েছিল ভারতে 1960-এর দশকে, আরো স্পেসিফিক ভাবে বললে 1966 থেকে শুরু হয়। আর প্ল্যান হলিডে যেটা ছিল তখন থেকে শুরু হয়েছিল সবুজ বিপ্লব। তো ভারতের সবুজ বিপ্লবের জনক বলা এম এস স্বামীনাথন। শুধুমাত্র তাই নয়, তাকে ওই এভারগ্রিন আর কি যে রেভলিউশন হয়েছিল তারও জনক বলা হয়, ঠিক আছে? ওভারঅল আর কি যে ক্রপস হয়েছে সেটা প্রোডাকশনের জন্য যে তোমার এবার গ্রিন রেভলিউশন হচ্ছিল তারও জনক বলা হয়। যাই হোক, তো এই সম্পর্কিত পুরস্কার দেওয়া হয় কি কৃষি ক্ষেত্রে, ঠিক আছে? নেক্সট, অস্কারের জন্য মনোনীত হয়েছে একটি ডকুমেন্টারি ফিল্ম যার নাম হচ্ছে টু কিল এ টাইগার। এর পরিচালনা কে করেছে? খুব ইম্পর্টেন্ট একটা মুভি, মানে ডকুমেন্টারি ফিল্ম আর কি। তো এটাতে অনেক আর কি টু কিল এ টাইগার মানে অনেক মেসেজ, সোশ্যাল মেসেজ এটাতে দেওয়া হয়েছে। তো এই যে ইম্পর্টেন্ট মুভি, এটার পরিচালনা, ডকুমেন্টারি ফিল্ম, এটার পরিচালনার সাথে কে যুক্ত রয়েছে? দ্য অ্যান্সার ইজ অ্যান্ডি কোহেন। অ্যান্ডি কোহেন। ওকে। পলি উমাগার, ঠিক আছে? পলি উমাগার আর কি, উমারগার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? এটা গার হবে, ঠিক আছে? উমারগার পুরস্কার 2024-এর কাকে দেওয়া হয়েছে, কি হবে? পলি উমাগার আর কি যে অ্যাওয়ার্ড, সেটা দেওয়া হয় যারা আর কি টপ স্কোরার থাকে সে বছরে এবং আপকামিং রাইজিং যে স্টার থাকে, যেসব ক্রিকেট স্টার থেকে তাদের দেওয়া হয়। তো এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে কাকে? শুভমান গিল। শুভমান গিল তাকে পলি উমাগার অ্যাওয়ার্ড 2022-23 মৌসুমের জন্য তাকে ভূষিত করা হয়েছে, ঠিক আছে? ইম্পর্টেন্ট। চলো, স্যার ওই অশ্বিনী গিল দেখালেন তো ওখানে? যাচ্ছি, 10 মিনিট গেছে। স্যার হ্যাঁ, বলো। অশ্বিনী গিল দেখালেন তো? হ্যাঁ, অশ্বিনী গিল, শুভমন গিল। শুভমান গিল। শুভমন হ্যাঁ, গিল। ঠিক। নেক্সট, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা আর কি যোজনা প্রথম। ফার্স্ট জম্মু কাশ্মীর পিক করেছে। বাহ, এই তো জম্মু কাশ্মীর। একদম ফাটাফাট উত্তর দাও। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রথম গ্রহণ করেছে কোন কেন্দ্রশাসিত অঞ্চল? জম্মু কাশ্মীর, তাই তো? সবাই হ্যাঁ একমত? স্যার। ভেরি গুড। আমাকে বলো, লেফটেন্যান্ট গভর্নর কি এই মুহূর্তে জম্মু কাশ্মীরের? লেফটেন্যান্ট গভর্নর এই মুহূর্তে কে জম্মু কাশ্মীর? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। মনোজ, মনোজ সিনহা। লেফটেন্যান্ট গভর্নর, জানো তো? এটা কিন্তু লেফটেন্যান্ট গভর্নর। মনোজ সিনহা। গভর্নর হচ্ছে মনোজ সিনহা। আর প্রথম ছিলেন গিরিশ চন্দ্র মুর্মু, ঠিক আছে? প্রথম আর কি জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এই পদে ভূষিত হয়েছিলেন কি গিরিশ চন্দ্র মুর্মুজি, ঠিক আছে? নেক্সট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি যে অধিবেশন সম্পাদিত হয়েছে তার আয়োজক এবং চেয়ারম্যান কোন আর কি দেশ? ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি যে কনফারেন্স 46 কনফারেন্স, এর আয়োজক এবং চেয়ারম্যান কোন দেশ? কি হবে? দ্য অ্যান্সার ইজ ইন্ডিয়া। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ভারত। নেক্সট, আন্ডার-19 মেল ওয়ার্ল্ড কাপ 2024 কোথায় হবে?
দক্ষিণ সাউথ আফ্রিকা, ভেরি গুড। আন্ডার-19 মেন যে ওয়ার্ল্ড কাপ সেটি সংগঠিত হবে 2024-এ, এই বছরই হবে। সেটা হচ্ছে কোথায়? দ্যাট ইজ গোয়িং টু টেক প্লেস অ্যাট সাউথ আফ্রিকা, ইন সাউথ আফ্রিকা। ওকে, এগুলো কিন্তু ভালো ভালো হয়ে গেল তো এটা? হ্যাঁ, এটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা পড়ছি বেসিক্যালি জানুয়ারিটা পড়ছি, এটা তো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ওই জন্য হবে দেওয়া আছে, জানুয়ারিতে ছিল তাই। ঠিক আছে, বোঝা গেল? কে জিতলো? সেম, অস্ট্রেলিয়া জিতলো। অস্ট্রেলিয়া জিতলো কাকে হারিয়ে? সেম স্যার, ইন্ডিয়া। ইন্ডিয়া। একই রেজাল্ট। ঠিক আছে, ওয়ার্ল্ড কাপের যা রেজাল্ট ছিল সেটাই হয়েছে। তো মনে রাখা সোজা, এরকম টাইপের ইভেন্ট ঘটলে এগুলো মনে রাখতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, আন্ডার-19-এও জিতলো কে? অস্ট্রেলিয়া। আর রানার আপ হলো ইন্ডিয়া। ঠিক আছে, মাথা রাখবে। কিন্তু হয়েছে কোথায়? সাউথ আফ্রিকা। চলো নেক্সট। এটা ওর জন্য হবে, এটা যেহেতু আমরা জানুয়ারি বেসিসে করছি, এটা তো ফেব্রুয়ারিটা করলাম। আচ্ছা, খেলো ইন্ডিয়া ইউথ গেম কোথায় হয়েছে অনুষ্ঠিত? খেলো ইন্ডিয়া ইউথ গেম 2024 অনুষ্ঠিত হলো, দ্যাট ইজ ইন তামিলনাড়ু। ঠিক আছে, খেলো ইন্ডিয়া ইউথ গেম 2024 এটির আয়োজন কোথায় হয়েছিল বা আয়োজিত কোথায় হয়েছিল? দ্যাট ইজ ইন তামিলনাড়ু। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটা মাথায় রাখবে। পরেরটাও দেখো, খুব ইম্পর্টেন্ট। এবছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি গেস্ট কে ছিলেন? ইমানুয়েল ম্যাক্রন। ইমানুয়েল ম্যাক্রন। ম্যাক্রন, তিনি কোন দেশের প্রেসিডেন্ট? কোন দেশকে রিপ্রেজেন্ট করেন? স্যার ফ্রান্স। ফ্রান্স, তাই তো? প্রেসিডেন্ট অফ ফ্রান্স, মাথায় রাখবে। তাহলে কোন দেশের প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট অফ ফ্রান্স। তিনি এবছর আমাদের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে আর কি পদ অলঙ্কৃত করেছে। ভেরি গুড। কর্পূরী ঠাকুর নাম শুনেছ নিশ্চয়ই। কর্পূরী ঠাকুর প্রাক্তন বিহারের মুখ্যমন্ত্রী, তাকে অতি সম্প্রতি কি করা হয়েছে? ভারতরত্ন আর কি সম্মানে ভূষিত করা হয়েছে, তাই তো? লালকৃষ্ণ আডবাণীজি, তার আগে কর্পূরী ঠাকুরকে কি করা হয়েছিল? ভারতরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। এখানে প্রশ্নটা আমি অন্যরকম দিয়েছি, যে তিনি কোন ক্ষেত্রে দুর্দান্ত অবদানের জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হবে। অর্থাৎ কর্পূরী ঠাকুর তার আর কি মুখ্যমন্ত্রী থাকাকালীন কোন ক্ষেত্রে তার দুর্দান্ত অবদানের জন্য তাকে ভারতরত্ন অ্যাওয়ার্ডের জন্য তাকে কি করা হলো? ভূষিত করা হলো। কি হবে উত্তর? শিক্ষা ব্যবস্থায় সংস্কার, এডুকেশনাল রিফর্মেশন। কি বললাম বুঝছো? শিক্ষা ব্যবস্থায় আর কি তার কি ছিল সেই সময়? তিনি আর কি ওই যে মানে সরকারি নীতি গ্রহণ করা এবং সরকারি নীতির মাধ্যমে এই যে ভর্তুকি যে ব্যবস্থা, যদিও তিনি একটা রিফর্মেটিভ অ্যাকশন নিয়েছে। মানে এই যে আজকে ধরো বিহারের যে এডুকেশন এত উন্নত, তার আর কি দায়ভার কিন্তু এই মানুষটিকে দেওয়া হয়। মানে তিনি প্রথম কি করেছিলেন আর কি এটাকে লিবারালাইজেশন করেছেন। দেখো, মানে এই যে বেসরকারি শিক্ষাকরণের দরকার আছে। ঠিক আছে, তো এটা আর কি এর কার হাত ধরে এটা এসেছিল? কর্পূরী ঠাকুর, মানে কর্পোরেট বলতে পারো। ঠিক আছে, মানে এই যে এত সুন্দর আজকে দেখবে বিহারের এত সুন্দর, মানে আইপিএস আইএস বেশিরভাগ কোথা থেকে হয়? বিহার থেকে হয়। তার কারণ ওদের ওদের যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু মূলত পরিচালিত হয় বেসরকারি ব্যবস্থা দ্বারা, বা বেসরকারি যে সংগঠনগুলো আছে তাদের দ্বারা। এই কর্পূরী ঠাকুরকে তার জনক বলা হয়। বেসরকারি শিক্ষায় বেসরকারীকরণ মূলত বিহারে তার হাত ধরে হয়েছে। এই জন্য তাকে কি করা হয়েছে? দুর্দান্ত অবদানের জন্য তাকে ভারতরত্নে ভূষিত করা হয়েছে। ঠিক আছে, নেক্সট। এটা তো খুবই ইম্পর্টেন্ট। 16th ফিনান্স কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে? কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন ডি স্যার। বলো। স্যার অরবিন্দ পানাগারিয়া। অরবিন্দ পানাগারিয়া, ভেরি গুড। দেখো, আমরা জানতাম 15th এন কে সিং ছিলেন,
15 ফিনান্স কমিশনের চেয়ারম্যান ছিল এন.কে. সিং। 16th হিসাবে কাকে নিযুক্ত করা হচ্ছে? অরবিন্দ পানাগারিয়াকে। 16 চেয়ারম্যান, ফিনান্স কমিশনের চেয়ারম্যান হিসেবে অরবিন্দ পানাগারিয়াকে যুক্ত করা হচ্ছে। ঠিক আছে, ওকে। এবং তিনি এই পদে আসীন থাকবেন 2025 থেকে 30 ঘোষণা করা হয়েছে। এন.কে. সিং এখনো আছেন, অরবিন্দ পানাগারিয়া। নেক্সট, ইউক্রেন এবং রাশিয়ার এই আর কি যুদ্ধের আর কি পরিস্থিতিতে বিশ্ব শান্তি সম্মেলনের জন্য আর কি আয়োজন করতে কোন দেশ রাজি হয়েছে? মানে এই যে সারা দেশে একটা ধরো সারা বিশ্ব জুড়ে একটা লড়াইয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে এই রাশিয়া ইউক্রেনের আগ্রাসন নীতিকে কেন্দ্র করে, কোন দেশ স্বতঃপ্রণোদিত হয়ে এই সমস্যার সমাধানের জন্য বিশ্ব শান্তি সম্মেলন আয়োজনের প্রস্তাব রেখেছে? কোথায়? ইউনাইটেড নেশনে। কি হবে উত্তরটা? ভারত হবে স্যার? হ্যাঁ বলো না, জার্মানি। তো ভারতটা দিয়েছি যাতে চোখটা ওখানে যায়। অ্যান্সার হচ্ছে সুইজারল্যান্ড। কি বললাম বুঝছো? সুইজারল্যান্ডে গেলে এমনি সব শান্ত হয়ে যাবে, বুঝেছো? তাই তো। আমাকে তোমরা জানো সুইজারল্যান্ডের ক্যাপিটাল কি বাবা? কি হবে? ক্যাপিটাল অফ সুইজারল্যান্ড বর্ন, BERN, বর্ন। ঠিক আছে, বর্ন হচ্ছে সুইজারল্যান্ডের ক্যাপিটাল, মাথায় রাখবে। সেখানে সম্পাদিত হওয়ার একটা আলোচনা চলছে। ঠিক আছে, অতি সম্প্রতি ভারতবর্ষে কোন টাইগার রিজার্ভ ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক উপাধি পেয়েছে? ডার্ক স্কাই পার্ক মানে জিনিসটা বলে রাখি কি, মানে যেখানে কি হবে না, কোনো আর্টিফিশিয়াল লাইটের ব্যবহার হবে না। মানে সাধারণত কি হয় পার্কগুলোতে যে আর্টিফিশিয়াল লাইট, এখন আর্টিফিশিয়াল লাইট এমনিতে যেসব আর কি যে বন্যপ্রাণীরা আছে না, তারা কিন্তু এই লাইট আর্টিফিশিয়াল লাইট এদের এদের পক্ষে মানে খুব একটা তাদের জন্য গ্রহণযোগ্য না, মানে তারা অস্বস্তি ফিল করে। তো ভারতের প্রথম কোন আর কি টাইগার রিজার্ভে বলা হচ্ছে যে কোনো রকম হ্যাঁ আর্টিফিশিয়াল আর কি যে লাইট থাকে সেটার ব্যবহার করা হবে না, এবং পুরো আর কি যে ওই চন্দ্রালোক যেটা বলে চাঁদের আলো সেটাই সেখানে থাকবে, কোনো রকম আর্টিফিশিয়াল লাইট বা কোনো কিছু ব্যবহার হবে না। তাহলে এটা হচ্ছে কি পেঞ্চ, তাই তো। পেঞ্চ টাইগার রিজার্ভ এই ঘোষণা করেছে, এবং তারা প্রথমে ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক, ডার্ক স্কাই মানে কি পুরো অন্ধকার থাকবে, ওই চাঁদের আলোকে আলোকিত হয়ে যেটুকু আলো থাকবে সেটাই থাকবে। ঠিক আছে, ডার্ক স্কাই পার্ক হিসাবে ঘোষণা করেছে পেঞ্চ টাইগার রিজার্ভ। নেক্সট, আজকে শেষ প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে। অতি সম্প্রতি কোন দেশ দক্ষিণ মেরু থেকে চন্দ্রের নমুনা সংগ্রহের জন্য একটি মিশন পাঠিয়েছে? কোন দেশ দক্ষিণ মেরু থেকে চন্দ্রের নমুনা সংগ্রহের জন্য মিশন পাঠিয়েছে? কি হবে? কে পাঠাতে পারে? অপশন ডি, চীন। চীন। হ্যাঁ, বুঝেছো, দক্ষিণ মেরু থেকে আছে। ঠিক আছে, এমনিতে আন্টার্কটিকায় যে রকমের তোমার অ্যাক্টিভিটিস করা সেটা মানে নিয়ম বিরোধী। আন্টার্কটিকা যে চুক্তি হয়েছিল 1946 সালে, তার বিরোধিতা করে তারা সেখান থেকে আর কি মানে চন্দ্রের ওখান থেকে মিশন পাঠিয়ে তারা চন্দ্রের আর কি নমুনা আদায়ের চেষ্টা করেছে, মানে এক প্রকার বলতে পারো ক্ষমতাবন। এটা করে আবার ক্ষমতায় মানে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে কে? চীন। ঠিক আছে, দ্য অ্যান্সার ইজ চীন। ওকে, আচ্ছা বলো কে কোথায় মিস করেছো? স্যার প্রথমের দিকে। প্রথমে কত? স্যার 1 থেকে 7 নাম্বার। 1 থেকে এই যে দেখো, হ্যাঁ স্যার, তারপরে ঠিক আছে। আর হ্যাঁ স্যার হয়ে গেছে। বাকিরা সবাই দেখে নিয়েছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই অবধি রইলো। সবাই প্র্যাকটিস করো যত আর কি পারো, কারণ সামনে পরীক্ষা রয়েছে একাধিক।
আর এই মডেলগুলোকে ফলো করো, ঠিক আছে? আবার নেক্সট দিন আমরা কোনো নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, চলো, গুড নাইট এভরিওয়ান, থ্যাংক ইউ, ভালো থেকো।